সন্ধ্যা বাড়ি ভর্তি মানুষ, আমার আম্মু আব্বু আছে। তুমি কি আমাকে নতুন কোনো লজ্জায় ফেলতে চাচ্ছ? মানে কি? আপনি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে এসেছেন? বিয়ে আবার মিথ্যে মিথ্যে হয় নাকি? তবে তুমি ভুল কথা বলছো। আমরা আজ বিয়ে করছি না, আজ তো আংটি বদল হবে, কাল বিয়ে। সন্ধ্যা সায়নের দিকে গভীর দৃষ্টে চেয়ে আছে। সায়নের বক্তব্যে তার এখন কেমন রিয়েক্ট করা উচিত সেটাই ভাবছে, কিন্তু ভাবার এত সময় কই। চট করে বলে উঠল, আপনি দেখি আমার প্ল্যানে নিজেই চেপে বসতে চাইছেন। সমস্যা কি আপনার? আমার তো কোনো সমস্যা নেই, তোমার সম্মতিতেই তো সব হচ্ছে। সন্ধ্যা এবার ধৈর্যের বাঁধ ছেড়ে কিছুটা জোর কণ্ঠে বলল, আমার সম্মতি মানে? আমি কখন আপনাকে বিয়ে করতে চেয়েছি? এমন পাগলের প্রলাপ লেপছেন কেন? সায়ন সন্ধ্যার মুখের কাছে ঝুঁকে এসে মিহি সুরে বলল, পাগল সে তো অনেক আগেই হয়েছিলাম, প্রকাশ করতে পারলাম কই? রাতের জন্য আমার অব্যক্ত কথাটা মনের কোঠরেই রয়ে গিয়েছিল। সন্ধ্যা সায়নের থেকে কিছুটা পিছিয়ে এসেছে, ছন্ন ছাড়া কণ্ঠস্বর। এসব আপনি কি বলছেন? সায়ন বেশ ভাবুক বিনয়ী নিয়ে বলল, ছোটবেলা থেকে রাতের সহিত আমার সাথেও তোমার বেশ ভাব ছিল। দূরে থাকায় তোমার সাথে আমার সময় সম্পর্ক খুব অল্পই ছিল। হাসি খেলার বন্ধুত্ব এগিয়ে যেতে থাকলেও রাতের মতো আমারও তোমার প্রতি এক আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। তখন রাত আর আমার বন্ধুত্ব সোনায় সোহাগা। তুমি আর আমি দুজনেই ওর দুকুল। রাত যেমন মনের সব খবরাখবর আমার কাছে এসে উলাতো, তেমন আমিও। আর তখনই করে ফেলি ভুল। অবুঝ মনের তোমার প্রতি আমার অন্যরকম অনুভূতির কথা ওকে বলতে শুরু করি। অনুভূতিটার মানে আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু রাত ও ঠিক বুঝে নিয়েছিল। অথচ দেখো, আমরা দুজন কিন্তু একই বসে হেলে দুলে বেড়াচ্ছিলাম। তুমিও যেটা আমি বুঝতে পারিনি সেটা ও বুঝে ফেলে। আর সেখান থেকে ওর সন্দেহ শুরু। তোমাকে আমার সাথে দেখলেই মুখ কালো, মুখে কথা নেই, চোখ পাকিয়ে তাকানো। একসময় আমার সাথে কথা বলা বন্ধ করে শুরু করে দিয়েছে। আমাকে আর আগের মতো নিজের সাথে বাসায় আনতে চায় না। আমি চলে এলেও নানা জিজ্ঞাসাবাদ। তার মধ্যে এক ভুলবশত ঘটনা নিয়ে ও আমার উপর আক্রমণ চালিয়েছিল। খুব বেশি মেরেছিল আমায়। কি দিয়ে মেরেছিল জানো? সন্ধ্যার দিকে প্রশ্ন শুরু করে দিয়েই সায়ন নিজের শার্টের গলার কাছে দুটো বোতাম খুলে বুকের এক পাশটায় খুলে বলল, কাঁটা চামচ দিয়ে দেখো, এখনো কেমন দাগ কেটে আছে। সন্ধ্যা অনিচ্ছা সত্ত্বেও সায়নের দিকে তাকালো। বুকের কাঁচটাতে চিকন তীর দাগের মতো কালচে দাগ। এমন নিষ্ঠুরতা উপভোগ করতে পারছে না সন্ধ্যা। সাথে সাথে চোখ সরিয়ে শক্ত করে চেপে আছে উপর পাতা দিয়ে নিচের পাতা। আমার এখন ওর উপর কোনো রাগ নেই। সেই ছোটবেলাতেই মিটে গিয়েছিল। মিটবে না কেন? আত্মার বন্ধু যদি নিজেই হসপিটালে গিয়ে নিজেই সরি সরি বলে মুখে ফেনা তুলে ফেলেছিল। এরপর থেকে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ বন্ধ। রাত মানা করেনি, আমি নিজেই বন্ধ করেছিলাম। কারণ তখন আমি একটু বুঝেছিলাম ও তোমার উপর খুব বেশি কর্তৃত্ব বিরাজ করতে শুরু করে দিয়েছে। আপনি এগুলো কেন বলছেন? সায়ন শার্টের বোতামটা লাগাতে লাগাতে বলল, সেদিন তোমার জন্মদিনে আমি ইচ্ছে করে আসিনি। রাতের জোড়াজুড়িতে আসা। এত বছর পর তোমাকে দেখার পর সেই পুরনো অনুভূতিরা হঠাৎ করে আমাকে চেপে ধরেছে। রাত যেটা অবুঝকালে ধরতে পেরেছিল, সেটা আমি আজ বুঝতে পেরেছি। এমনি এমনি জেগে উঠিনি। তুমি যদি সেদিন আমায় বন্দি করে আটকে না রাখতে, তাহলে হয়তো এমন উতলা হতাম না। সন্ধ্যা, তোমার বোঝা উচিত ছিল আমি রাত নয়। তাহলে কেন বাচ্চামি করলে? তুমি যখন বন্ধ করে আমাকে শাসাচ্ছিলে, চোখ তুলে ধমকাচ্ছিলে, শেষে অনুরোধের হাত তুললে, ঠিক তখন আমি তোমার মাঝে হারিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো, আমার ভেতরটা তখন তুমুল ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছিল। ভুল কিছু করার আহ্বান জানাচ্ছিল। আমার শরীরে বয়ে যাওয়া শীতলের মাঝে জেগে ওঠা গরম রক্ত। আর সেই ভুল থেকে বাঁচার জন্যই জোর করে বেরিয়ে যেতে চাচ্ছিলাম। কিন্তু তুমি দিলে কই। রাত আর তুমি মিলে আমাকে আবার বন্দি করলে, কিছু পাওয়ার আশায়। জানি না পাবো নাকি, কিন্তু যদি পেয়ে যাই, সেই উদ্দেশ্যেই এখন তোমার বাড়ি এসে হাজির হয়েছি। মনে রেখো, আমার দিক থেকে আমি পুরো রেডি। তোমাদের হাতে আমি হ্যাঁ, আবার নাতেও না। কিন্তু ভুলবশত যদি তোমার নামের পাশে আমার নাম বসে যায়, তাহলে আমি ভুলে যাবো রাত আমার বন্ধু। সায়ন একদমই সবটা বলে নিয়ে সন্ধ্যার দিকে তাকাতেই শরীর ঝলসে যাওয়ার উপক্রম। সন্ধ্যার মায়াবন্দী চোখ দুটো এখন অগ্নি চক্ষুতে রূপান্তর হয়েছে, যে অগ্নির শিখা ঝরে পড়তে চাইছে। সায়নের বুকে হাঁসফাঁস শুরু হয়ে গেছে। মনে হচ্ছে সে পুড়ে যাওয়ার সময়টুকু পাবে না, তার আগেই ঝরঝরা ছাই হয়ে বদ্ধ রুমে উড়ে বেড়াবে। সায়ন শ্বাসরুদ্ধ অবস্থায় তড়িঘড়িতে বন্ধ দরজা খুলে বেরিয়ে গেল। রাত ভাইয়া, তুমি রান্নাঘরে কি করছো? সন্ধ্যার ডাকে রাত মিষ্টি হাসি নিয়ে মধুর সুরে বলল, তোর বিয়ের মিষ্টি সাজাচ্ছে। দেখ দেখ কত মিষ্টি এনেছে। আমাদের এখানে আলী বাবার দোকান থেকে আনা, একটু খেয়ে দেখবে?
রাতের মিষ্টি বলি সন্ধ্যার কাছে যেন তেতো হয়ে কান দিয়ে ফুটছে। গার্লফ্রেন্ডের বিয়েতে বয়ফ্রেন্ড মিস্টার ডালা সাজাচ্ছে। আহা, এই দৃশ্য দেখার আগে আমার চোখ চিলে কেন নিল না? আচ্ছা, চিলে কি আসলে চোখ নিয়ে যায়? আমি কি এখন চিলের অপেক্ষা করব? সন্ধ্যা নিজের ভাবনার ডালা ঘুরিয়ে দিয়ে রাতের কাজকর্ম দেখছে। দুজনের সামনে বাহারি মিষ্টি, গুড়ি সাইজ থেকে শুরু করে বড়ি সাইজও আছে। কত সেট, কত রং মাখা, আবার একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে কি আঁকাবাঁকা ডিজাইন। রাত একের পর এক মিষ্টির প্যাকেট খুলছে আর নিজের রুচি দিয়ে সাজাচ্ছে। ঠোঁটে কি অমায়িক হাসি, চোখে কি মনোযোগ, যেন সে আজ মিষ্টি সাজানোর কম্পিটিশনে নেমেছে। আজ ফার্স্ট প্রাইজটা সে নিবে। রাত মিষ্টির শেষ প্যাকেটটা খুলতে যাবে, অমনি সন্ধ্যা ওটা কেড়ে নিয়ে পড়ল। এত মিষ্টি কে খাবে? রাত সন্ধ্যার প্রশ্ন এড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাবে, তখনই সন্ধ্যা পথ আটকে দাঁড়ালো। পথ আটকালি কেন? বিয়ে করব না, কেন? আরো পড়াশোনা করব। বিয়ের পর করিস। শাওনের এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, আমি কিন্তু তোমার নামে কেস করব। কেন? আমি কি বাল্য বিয়ে দিচ্ছে? তা নয়তো কি, আমি তো এখনো বাচ্চা। রাত সন্ধ্যার হাত ধরে ওকে টেনে ড্রয়িং রুমের দিকে এগুচ্ছে। সোজা সায়নের পাশে বসিয়ে দিয়ে কানে কানে বলল, যে মেয়ে অন্য ছেলের কাছ থেকে চুমু পেয়ে লজ্জায় মরে যায়, সে কখনোই বাচ্চা হতে পারে না। এখান থেকে নড়চড় করলে কিন্তু আজ আংটির সাথে তোকে বদল করে দিব। সন্ধ্যা রাতের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। সায়ন পাশ থেকে বলল, আমি তোমাকে কোথায় চুমু খেয়েছিলাম? সন্ধ্যা সায়নের দিকে পুনরায় অগ্নির দৃষ্টি ছুড়ে দিতেই ও কিছুটা পাশে সরে গেল। রাত সন্ধ্যার আম্মু রিমার উদ্দেশ্যে বলল, আম্মুকে দেখছি না যে ফুপি? সায়নের আম্মু আপুর পাশে সোফাটাতেই বসেছিলেন রিমা আর সিকান্দার সাহেব। দুজনের খোঁজ গল্পে ব্যস্ত ছিলেন। হঠাৎ রাতের কণ্ঠ পেয়ে রিমা বললেন, একটু আগে তো এখানেই ছিল, মনে হয় রুমে আছে, দাঁড়া আমি ডেকে আনছি। রিমার দিকে হাতের ইশারায় বসতে বলে নিজের আম্মু রুমের দিকে পা বাড়িয়েছেন রাত। কিছু দূর এগিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দ্রুত পা বাড়ালো। কয়েক মিনিট পেরোতেই রাতের চিৎকারে সকলে স্তব্ধ, একে অপরের দিকে চাওয়াচাই করে উঠে দাঁড়িয়েছে। রাতের আর্তনাদে সকলে অস্থির পা চালায় তিয়ামতির রুমের দিকে। সন্ধ্যা রুমে ঢুকে সরাসরি রাতের উদ্দেশ্যে বলল, রাত ভাইয়া, কি হয়েছে? সন্ধ্যার প্রশ্নের উত্তরে রাত সায়নকে বলল, আম্মুকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। 40-এর কোঠায় পা দেওয়া এক লাবণ্যময়ী মহিলা ডক্টরের চেম্বারে বসে আছে রাত। মহিলাটি বেশ কিছুক্ষণ কাগজপত্র ঘাটাঘাটি করলেন। রাত নিবিড় অপেক্ষায় আছে তার কণ্ঠস্বরের। ডক্টর সীমা চোখের চশমাটা খুলে রাতের দিকে তাকালেন। সামনে থাকা সকল কাগজপত্র পাশে রেখে মিহি সুরে বললেন, তিয়ামতি আমার খুব পছন্দের একজন পেশেন্ট, সাথে আমার প্রথম পেশেন্টও। আমি ওকে নিজের ছোট বোনের মতো এতদিন ট্রিটমেন্ট করে এসেছি, কিন্তু একটাই আফসোস, ও কখনোই নিজের প্রতি খেয়ালই হলো না। তোমার ব্যাপারে এত সেন্সিটিভ, অথচ নিজের উপর। আম্মুর কি হয়েছে? ডক্টর সীমা স্বল্প শব্দে বললেন, আমি আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছি ওর ভেতরের রোগটাকে ভেতরে রাখতে, কিন্তু ও চায়নি, সেজন্য আজ এই অবস্থা। কি হচ্ছে আম্মুর? এখনো কিছু হয়নি, তবে হতে বেশি সময় লাগবে না। এইভাবে যদি ট্রিটমেন্টের বাইরে চলে যায়, তাহলে আমার হাতে করার মতো কিছুই থাকবে না। এমনও হতে পারে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। ডক্টর সীমার কথায় রাত হতাহত, কি বলবে বুঝে উঠতে পারছে না। ডক্টর সীমা রাতের অবস্থা বুঝতে পেরে ওর কাছে এসে দাঁড়ালেন। কাঁধে আশ্বাসের হাত রেখে বললেন, তোমার আম্মু যদি না চায় সুস্থ থাকতে, তাহলে আমরা কি করে তাকে সুস্থ রাখবো? তিয়ামতিকে বিছানায় শুয়ে দিয়েছে রাত। শারীরিক দুর্বলতার কারণে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। সন্ধ্যা তিয়ামতির পাশে বসতেই রাত বলল, সন্ধ্যা, রুমে যা, আমার আম্মুর সাথে কথা আছে। আমার সামনে বললে কি সমস্যা? সন্ধ্যা প্লিজ। রাতের অনুনয়কে ফেলতে পারেনি সন্ধ্যা, অনিচ্ছা সত্ত্বেও রুম ত্যাগ করেছে। তিয়ামতির গায়ে কম্বলটা জড়িয়ে দিল রাত। মুখটা কি এমন বানিয়ে রেখেছিস কেন বাবা? এমন পাংশুটির চেহারায় তোকে একদম মানায় না। তিয়ামতির ভালোবাসা মাখা কথার গুলি গায়ে মাখিনি রাত। চক্ষু দর্শনেই পুরো রুমে চলছে অনুসন্ধান। এক পর্যায়ে পুরো রুমে ঘুরে ঘুরে অনুসন্ধান চালাচ্ছে। কি রে, কিছু বলছিস না কেন? এদিকে আয়, মাথায় একটু হাত বুলিয়ে দি। এবারও রাত তিয়ামতির ভালোবাসার ডাককে এড়িয়ে গেল। হঠাৎ কিছু একটা মনে পড়ে গিয়েছে এমন ভঙ্গিতে তিয়ামতির মাথার কাছে এসে দাঁড়িয়েছে। কোনো ইঙ্গিত ছাড়াই খাটের নিচে ঢুকে গেল। তিয়ামতি শোয়া থেকে উঠে অস্থির গলায় বলল, আরে কি করছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল?
মিনিট 5 বাদেই রাত খাটের নিচ থেকে বের হলো। মায়ের দিকে শক্ত চাহনি নিয়ে বলল, আমি আজকে সিজাত আঙ্কেলের সাথে কথা বলছি, যত দ্রুত সম্ভব আমরা ইউকের ফ্লাইট ধরবো। রাতের মুখে আচমকা ইউকের নাম শুনে সন্ধ্যার পিলে চমকে উঠেছে। ক্ষীণ স্বরে বলল, হঠাৎ? রাত সাথে সাথে মুষ্টিবদ্ধ হাতটা মায়ের দিকে বাড়িয়ে বলল। তুমি তো তাই চাচ্ছিলে আম্মু। রাতের হাতে জড়ো হওয়া খোলা ট্যাবলেটগুলো দেখে তিয়ামতি অসহায় সুরে বলল, আমার ওষুধ খেতে ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। রাত কথার পিতে কিছু বলল না। নিজের ফোনটা বের করে হৃদের বন্ধু সিয়াতের নাম্বারে ডায়াল করে কানে ধরে আছে। অপর পাশ থেকে রিসিভ হলে রাত আঙ্কেল বলে সম্বোধন করতেই তিয়ামতি ফোনটা টেনে নিয়ে ফেলে দিল। কিছুটা জোর গলায় বলল, আমি কোথাও যাব না। তোমাকে যেতে হবে। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, করছি। দরকার হলে জোরও খাটাবো। যে লোকটা বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটা আরও জানতে পারলাম না। তার জন্য আমি আমার মাকে হারাতে পারবো না। আমরা ওখানে যাব, আর ওখানে তোমার ট্রিটমেন্ট হবে। আমি তোমার একটা কথা শুনবো না আম্মু। আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না, কোথাও না। রাত নিজেকে স্বাভাবিক করে তিয়ামতির পাশে বসলো। আম্মু, এইভাবে জানো অজানার মধ্যে থেকে তুমি নিজের ক্ষতি করছো। আমি সেটা হতে দিতে পারি না। দরকার নেই, আমি এভাবেই থাকবো। আমি কোথাও যাব না, কোথাও না। রাত আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। রাগে চেঁচিয়ে উঠে বলল, তাহলে আমাকে কেন এনেছিল পৃথিবীতে? তোমার সবটা যদি তার নামই থাকে, তাহলে তোমাদের মাঝে আমাকে কেন আনলে? অনাথের খাতায় আমার নাম লেখাতে? তিয়ামতি ঠাস করে একটা চর বসিয়ে দিল রাতের বা গালে। রাতের আকাশে তারার মেলা বসলেও রাতের মনে তখনও বিষাদের মেলায় ভরপুর। কান্না করতে ইচ্ছে করছে তার, চিৎকার করে কান্না। রাত ভাইয়া, পেছন থেকে সন্ধ্যার কণ্ঠ পেয়ে রাত একদম ভেঙে পড়েছে। পেছনে ঘুরে সন্ধ্যাকে গভীরভাবে জড়িয়ে ফুঁপিয়ে উঠল। রাতের চোখে নোনা পানি সন্ধ্যার কাঁধের শেষাংশে গিয়ে পড়ছে, যা গড়িয়ে যাচ্ছে ওর পিঠ বেয়ে। সন্ধ্যার চোখটা বন্ধ করে আবারও ডেকে উঠল। রাত ভাইয়া। সন্ধ্যার ডাকে সাড়া না দিয়ে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে রাত। সন্ধ্যা কণ্ঠ টেনে বলল, আমি সায়ন ভাইয়াকে বিয়ে করব, আর সেটা কালকেই। রাত শ্বাসরুদ্ধ চুপ। নিজের কেঁপে ওঠা ভুবানীটাও থমকে রেখেছে। সন্ধ্যার পিঠে লেগে থাকা হাতের বাঁধনটা আলগা করছে ধীর গতিতে। সেভাবেই কিছু সেকেন্ড নিজের মধ্যে চলা সব গতি পরিধি নিশ্চল, স্তম্ভিত করে রেখেছে। রাতের এমন অসাড় হয়ে যাওয়াটা যেন বুঝতে পেরেছে সন্ধ্যা। গলার মধ্যে কাঁটা বিঁধে থাকার যন্ত্রণা হচ্ছে তার। চোখের কোণে পানি চিকচিক করতে চাইছে, কিন্তু সে দিলে তো। নাক দিয়ে দীর্ঘ নিঃশ্বাসে বুকটা ভেতরের বাইরে উঠানামা করিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বিয়েটা আমি কালকেই করতে চাই। সায়ন ভাইয়ার সাথে তুমি কথা বলবে নাকি আমি? রাত আর সন্ধ্যার স্পর্শে ডুবে থাকতে পারছে না। চোখের পানিটা এতক্ষণে নিজের বাঁধে আটকে পড়েছে। নিয়ন্ত্রণে কি এসেছে, নাকি সন্ধ্যার চোখে চোখ পড়লেই আবার তুমুল যুদ্ধে বাঁধ ভেঙে ফেলবে? ভাঙবে। তবুও সে এখন সন্ধ্যার চোখে চোখ রাখবে। মেয়েটা চাইছে কি? সন্ধ্যার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রাত। চোখের নোনা তরলে টলমল, এখনো বাঁধটা ভাঙেনি। পূর্ণ চাঁদের স্নিগ্ধ যোচনা পুরোটাই পড়েছে সন্ধ্যার মুখে। রাতের অটল দৃষ্টি তাকিয়ে থাকার সামর্থ্য করে উঠতে পারছে না সন্ধ্যা। নিজের চঞ্চল দৃষ্টি স্থির করতে বড্ড বেশি বাধ্যবাধকতায় ভুগছে। আমার দিকে তাকা। রাতে ভারী কণ্ঠস্বর সন্ধ্যার কানে নয়, বুকের শীতল ঝড় বইয়ে দিয়েছে। মানুষটাকে সে ছোটবেলা থেকে দেখে এসেছে, কখনো এমন করুণা রূপী নয়, সব সময় হাসি মুখে, না হয় চরম ছটফটানিটা তো তার জন্যই ছিল। মাঝে মাঝে অভিমানীর কৃষ ফিনফিনে ছায়াও সে চোখে ঠাউর করতে পেরেছিল, তবে সেটা নামমাত্রই। রাত কখনো তার সন্ধ্যাকে বুঝতে দেয়নি সেই মানুষটা আজ তার বুকে ঢলে পড়তে চাচ্ছে। চাপা কষ্টের নোনা পানি তার স্পর্শ ঝেড়ে ফেলতে চাইছে, অথচ সে কিনা নোনা পানির তিক্ততাকে প্রকট করে তুলছে। সন্ধ্যা এদিক ওদিক বিক্ষিপ্ত চাহনি নিয়ে বলল, আমি ছেলে মানুষই করছি না রাত ভাইয়া। 18 বছরের যুবতী হয়ে কাকে বিয়ে করব সেই অধিকারটুকু আমার আছে। তোমারও তো তাই ইচ্ছে ছিল, এখন আমারও সেই ইচ্ছে। সন্ধ্যা রাতের দিকে তাকালেও ঠিক বুঝতেও রাতের চোখের
নোনা পানির বদলে অনল ঝরে পড়ছে, তবে সেই অনলদের তেজটা খুবই ক্ষীণ। এই অনল তো তার তেজ পুরোটা রাতের মাঝে বিলিয়ে দিয়েছে। রাত সন্ধ্যার মুখবিবর চেপে ধরেছে, সাথে সাথে সন্ধ্যা নিজের চোখ দুটো বন্ধ করে ফেললো। ডান হাত বাঁ হাত দুধ হাতের পরনের জামাটা খামচে আছে। রাত ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, রুমে যা। তুমি যাবে না? সন্ধ্যার প্রশ্নের উত্তর দিতে পারছে না রাত। কথা পেট ছেড়ে গলা বেয়ে আসছে না। কণ্ঠনালীটা কি তার অকেজো হয়ে পড়েছে? হলেই তো ভালো। আজকাল খুব বেশি বেড়ে উঠেছে তার কণ্ঠনালী। না হলে মায়ের সাথে সে কিভাবে চড়া গলায় চিৎকার করে উঠেছিল। যে ছেলে মায়ের সাথে এমন রূঢ়ভাবে কথা বলতে পারে, তার কণ্ঠনালী তাৎক্ষণিকভাবে ছিঁড়ে হাজার টুকরো হয়ে যাওয়া উচিত। তারটা কি এমনই হয়েছে? না হলে সে করে নিবে, কিন্তু কিভাবে? আমার রুমে যেতে ভয় লাগছে, আমাকে একটু দিয়ে আসো না। আসতে ভয় নেই, যেতে ভয়। নিজের কণ্ঠে নিজেই চমকিত রাত। গলার স্বরটা এতটা পাল্টে গিয়েছে কিভাবে? রাত ভাইয়া, আমার ঘুম পাচ্ছে। তোকে ঘুমাতে মানা করেছে কে? যা, গিয়ে ঘুমিয়ে পড়। বললাম যে ভয় লাগছে। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমা। এমন শক্ত কথা তো রাত তার সন্ধ্যাকে বলে না। তাহলে কি এবার বুকটা খুব বেশি ক্ষত হয়ে গিয়েছে? রেগে গিয়ে বলেছে নাকি অভিমানে? বেশ কয়েক মিনিট পেরিয়ে গিয়েছে। রাত উল্টো ঘুরে পিনপতল নীরবতায় মিশে যাচ্ছে। মাঝরাতের মৃদু বাতাসের ঝাপটা পড়ছে পুরো শরীরে। কেমন এক ঠান্ডা অনুভূতি। চাঁদের আলোয় রজনীর অন্ধকারে মিশে গিয়ে সাদা কালোর ঠাট বসিয়েছে। সে হাটে কি সে একাই ক্রেতা? তাহলে বিক্রেতাকে? নাকি সে নিজেই ক্রেতা ও বিক্রেতার দায়িত্ব পালন করছে? কিন্তু কেনা বেচা হচ্ছে কি চাঁদের আলো নাকি সাদা কালো কষ্ট? বাতাসের মৃদু বাতাসটা এখন অনেকটাই মচমচে হয়ে উঠেছে। ছাদের পাশে আম গাছের পাতাগুলো মরমরে শব্দে রাতের কেনা বেচা বন্ধ। সন্ধ্যা কি চলে গিয়েছে? রাত পাশ ফিরে ফিক করে হেসে ওঠে। পাগলিটা দেখি সত্যি সত্যি দাঁড়িয়ে ঘুমাচ্ছে। রাত আর সময় নষ্ট করলো না। কোনো চিন্তা ভাবনা ছাড়াই সন্ধ্যাকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে নামছে। ছাদে তার যাতায়াত খুব কম। খোলা আকাশের সৌন্দর্য যে নিজের বারান্দা থেকেই উপভোগ করে। কিন্তু যখন তার মনে হয় বারান্দায় স্বল্পায়তায় বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না, তখনই ছাদে আসা হয় সবার অগোচরে। তবে সে না চাইতেও তার পিছু পিছু সন্ধ্যার আগমন ঘটবে। এই একটা কাজই রাত আজও অনভিজ্ঞ। এত কিছু সন্ধ্যার অগোচরে ঘটিয়ে আসছে, অথচ যাত্রাটা সে কিছুতেই পারে না। রাত সন্ধ্যার ঘুমশ্রী মুখটার দিকে চেয়ে নিচু স্বরে বলল, এবার অন্যবারের মতো আমাকে বিরক্ত করতে আসিস নি। তাহলে কেন এসেছিলে? হৃদয়ক্ষরণ করতে? সন্ধ্যাকে বিছানায় শুয়ে দিয়েছে রাত। ফ্যানের সুইচটা অন করে ড্রিম লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মনটা সয় দিচ্ছে না। আখিটা চাইছে সন্ধ্যার ঘুমশ্রী আর একটুখানি আঁখি বরণ করতে। রাত চরণ ফেলে সন্ধ্যার কাছে এগিয়ে আসছে। মেঝেতে হাঁটু ভর করে বসলো। আজ এত পিপাসা পাচ্ছে কেন রে? স্বপ্নবধূ নিজের ডান হাতটা সন্ধ্যার ললাট স্থলে স্পর্শ করতেই ও নড়ে উঠেছে। রাতের হাতটা টেনে নিচ্ছে সন্ধ্যা। গাল স্পর্শে মেখে নিয়ে আবারও গভীর ঘুমেতে নিঃশ্বাস ছাড়ছে। ওঠা চোখটাকে স্বাভাবিকে আনতে চোখটা বন্ধ করে নিয়েছে। সাথে সাথে কল্পনার কচু বাক্য, আমি শায়ন ভাইয়াকে বিয়ে করব, আর সেটা কালকেই। রাত চট করে চোখের পাতার ঝাপটা খুলে ফেলল। কোনো ভাবান্তর না ঢুকে নিজে হাতটা হ্যাচকা টানে সরিয়ে নিয়েছে। সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই পা বাঁকিয়ে হাঁটা ধরল। কথায় কথায় ভালোবাসি শব্দটা যেমন গতিতে ঝড়ের মতো পাহাড়ের চূড়ে ওঠে, ঠিক তেমনি আবার মাটিতেও চলে আসে। ওঠার কাজটা চলে পূর্ণ বয়সে, আর নামার কাজটা চলে ঠিক তেমনই গতিতে, পূর্ণতার ভার মানে বুড়ো বয়সে। এই বয়সটা ভালোবাসি, চুমু দেওয়া, শরীরে স্পর্শ, বিভিন্ন অবাস্তব কথাতে প্রেম জাগে না, অভ্যাসে জাগে। এই যেমন এখন রিমা সিকান্দার সাহেবের চোখের চশমাটা খুলে দিয়ে শরীরের চাদরটা ঠিকভাবে মেলে দিবে, তারপর নিজেও বালিশের ছোট্ট জায়গাটা দখলে মাথাটা রাখবে। এটা তার রোজ রাতের অভ্যাস। এখানেই তার প্রেম জাগে। একদিনও যদি সে এটা মিস করে যায়, তবে তার মনে হয় তার রাতের ঘুম হারাম। অথচ কাঁচা বয়সে স্বামীর জলদি ঘুমের জন্য কত রাতি না ঝগড়া করে পার করেছে। আর এখন সে চশমা খুলে দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। রিমা সিকান্দার সাহেবের চশমা স্পর্শ করতেই উনি
নড়ে উঠলেন। বন্ধ চোখটাও খুলে নিয়েছে, তবে এতে রিমার দোষ নেই, দরজায় পড়ার দোষ। রিমা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:25। ঘড়ি ছেড়ে সিকান্দার সাহেবের দিকে তাকালেন। দুজনেই চোখাচোখিতে ইশারায় ভাবছেন এতটা দিকে। রাত, তোমার কি মাথায় সমস্যা হয়েছে? মাথায় কোনো আঘাত পেয়েছিলে? সিকান্দার সাহেবের কথায় রাতের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেনি। মুখের ভাবে বোঝা যাচ্ছে সে জানতো এমনই হবে। এতে বেশ নিরাশ হলেন সিকান্দার সাহেব। পাশ থেকে রিমা এসে রাতকে বিছানায় বসিয়ে দিলেন। স্নেহের হাত স্পর্শে বললেন, তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? কিছু হলে আমাদের খুলে বল। জানিস না সন্ধ্যার মতো তোর কষ্ট আমার বুক পড়ে। রাতের স্থির দৃষ্টি মেঝেতে, নতজানু অবস্থায় নিচু স্বরে বললেন, ফুপা, সবসময় তো আমার ইচ্ছেতেই সন্ধ্যার পথ চলা, এবার না হয়। সিকান্দার সাহেব হুঙ্কার করে উঠলেন, তাই বলে নিজের বিয়ে নিজেই ঠিক করে ফেলবে? বেশি বেড়ে গিয়েছে মেয়েটা। গালে দুটো শটাং শটাং পড়লেই ঠিক হয়ে যাবে, আর সেটা তোমার হাত থেকে হলেই বেশি মানাতো। দাঁড়াও, ওর মাথা থেকে বাড়াবাড়ির ভূতটা এখনই নামিয়ে আসছি। সিকান্দার সাহেব রাতের কোনো ইশারা তোয়াক্কা না করেই হাঁটা ধরলেন। দরজার ধারে পৌঁছতেই রাতের অনুরোধের সুর। ফুপা প্লিজ একটু শান্ত হন। সিকান্দার সাহেব থামলেন, তবে ক্ষান্ত হলেন না। বুকে চলছে তখনও রাগের ফুলকে। রাত বিছানা ছেড়ে ফুপার কাছে এসে বলল, সায়ন বর্তমানে সরকারের 3য় শ্রেণীর একজন কর্মকর্তা। বেতন বেশ ভালো। 1ম শ্রেণীতে যাওয়ার তোড়জোড় চলছে, হয়তো খুব শীঘ্রই চলেও যাবে। দেখতে শুনতে বেশ ভালো, সেটা তোমরাও জানো। আর সব থেকে বড় কথা, সায়ন সন্ধ্যাকে খুব পছন্দ করে, আর সন্ধ্যা তোকে ভালোবাসে। সিকান্দার সাহেব রাতকে সবসময় তুমি করে সম্বোধন করলেও অতিরিক্ত রেগে গেলে তুইতে চলে যান। এটা রাতের জন্য জানা, এটা রাতের জানা। তাই সে খুব ভালো করেই ওনার রাগের গভীরতা মেপে নিয়েছে। নিজের কথাটা ওভাবে ছিনিয়ে নেওয়াতে রাতের খারাপ লাগেনি, কিন্তু শেষাংশ ছিল খুবই ক্ষতপূর্ণ। রাতও চোখের পলকের মতো উত্তর দিল, ও আমাকে কখনোই বলেনি, তোমাদেরকেও বলেনি। তোমরা আমার দিকটা ভেবেই এমন ভেবে নিয়েছো। সায়নকে ভালোবাসে এটা নিশ্চয়ই বলেছে। সিকান্দার সাহেবের তাচ্ছিল্য প্রশ্নে রাত নীরব। কি হলো বলেনি? বিয়ে করবে বলেছে। বাহ, খুব ভালো। ও বলল আর তুই বিয়ে দিয়ে দিবি বলে প্রতিজ্ঞাও করে ফেললি। আমাদেরকেও মানাতে চলে এসেছিস, অথচ কিছুদিন আগেও তুই ওর ছেলে মানুষিতে বিরক্ত হতি। তাহলে আজ কেন এত সিরিয়াস দেখাচ্ছিস? কারণ এবার ওর চাওয়াতে কিছু ছিল ফুপা, এটার হুটহাট ভাবনা থেকে আসেনি। আমি ওর মুখ থেকে বুঝেছি ও এই ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত এসেছে। ফুপা, এটা ওর বাচ্চামি নয়। রাত, আমি এই বিয়েতে সম্মতি দিব না। কেন দিবে না? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না ফুপা, অপরাধ নিচ্ছেন কেন? আমি কারণটা জানতে চাচ্ছি। আমি দিতে বাধ্য নই। ফুফার এমন কঠিন আচরণে বেশ অবাক হচ্ছে রাত। এই মানুষটার সরলতা সবসময় রাতকে ভাবিয়েছিল, কিন্তু আজ এমন কঠিন রূপ বড্ড বেমানান ঠেকছে তার কাছে। রিমা সিকান্দার সাহেবের দিকে কিছু বলবে ভেবে এগোতেই উনি বলে উঠলেন, আমার মেয়ে, আমার ইচ্ছে। এখানে অন্য কারো হস্তক্ষেপ আমি মেনে নিব না। রাত চুপচাপ বেরিয়ে আসতে গিয়েও আবারও থমকে গেল। কিছুটা জোর নিয়ে বলল, আপনার মেয়ে বলে আপনার কাছে অনুমতি চেয়েছিলাম। বিয়ে তো হবেই, হোক সেটা বাড়ি অথবা কাজে অফিস। আমি দেখি কে আটকাতে আসে। রাত দ্রুত পদে চলে যেতেই রিমা শব্দ করে হেসে উঠলেন। এতে সিকান্দার সাহেব বেশ বিরক্ত নিয়ে বললেন, সেদিনের জন্ম নেওয়া পুস্কি ছেলে আমাকে ইনডাইরেক্টলি শাসিয়ে গেল, আর তুমি হাসছো? সিকান্দার সাহেব যেন দারুণ একটা জোকস বলবেন এমন ভাবসাবে রিমা হাসিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সমস্যা কি তোমার? আমার ভাইয়ের সামনে গেলে তো তোমার হাঁটু কাঁপতো, আর তার ছেলের সামনে তোমার অদৃশ্য কাঁপুনি দেখেই তো হাসি পেল। আমি কাঁপলাম? এখনো তো কাঁপছো। এই যে নাকটা কেমন নড়ে চড়ে উঠছে দেখো। বিশ্বাস না হলে তুমি আয়নায় গিয়ে দেখতে পারো। সিকান্দার সাহেব সত্যি সত্যি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে না খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রিমা আরেক দফা হেসে নিয়ে বলল, রাতের সাথে ভাব দেখাতে যেও না, ওর কাজে তো বাধা দিতে পারবে না, শুধু শুধু উঁচু নাকটা নিচু হবে। সন্ধ্যাকে অন্য ছেলের ঘাড়ে চাপিয়ে দিবে আর আমি চুপ করে বসে থাকবো? রিমা রহস্যময়ী হাসি দিয়ে বলল, ভুলে যেও না, রিত ভাইয়ের ছেলেও। দেখবে সন্ধ্যা চোখ বুঝবে একজনকে দেখে, আর চোখ খুলে দেখবে আরেকজনকে।
দাদুর বালিশের নিচ থেকে নিঃশব্দে আলমারির চাবিটা নিয়েছে রাত। আলমারির ভেতরে ড্রয়ারটা খুলতেই চোখটা ঝলমলিয়ে উঠেছে। ড্রয়ার ভর্তি এলোমেলো টাকা জমা পড়ে আছে। 1 টাকার কয়েন থেকে শুরু করে 1000 টাকার নোটও আছে এতে। ড্রয়ারটা খুলে নিয়ে মেঝেতে বসে পড়েছে রাত। দাদুর দিকে তাকালো। লাইট জ্বালাবে ভেবেও ইচ্ছে বাদ। নিজের ফোনের লাইটটা জ্বালিয়ে নিয়েছে। বেশ আরাম করে বসে এলোমেলো টাকাগুলোকে সাজিয়ে নিচ্ছে পরপর। অন্যের টাকা নয় এগুলো, রাতের টাকা। হ্যাঁ, রাতের টাকা। দাদুর কাছে সে জমিয়েছিল। ছোটবেলায় একবার এক বিয়ে বাড়িতে গিয়েছিল রাতের পুরো ফ্যামিলি। বরাবরের মতো সন্ধ্যা রাতের হাত ধরে বিয়ের সাজ উপভোগ করছিল। হঠাৎ সন্ধ্যা বলে উঠল, রাত ভাইয়া, ওই সাপ কাপড়টা আমারও চাই। সাদা কাপড় কি? সন্ধ্যা রাতের বিস্ময় কাটাতে বিয়ের কোণের দিকে আঙুল ইশারায় বলল, ওই যে ওই আন্টিটাকে লাল সাপের মতো পেঁচিয়ে রেখেছে যে, ওই কাপড়টা। রাত একগাল হেসে বলেছিল, এটা কি বেনারসি বলে? যা খুশি তাই বলো, সাপের মতো পেঁচিয়ে থাকে বলেই তো সাপ কাপড়। তুমি এখন আমাকে কিনে দিবে নাকি বলো? আমার কাছে তো এত টাকা নেই। বাড়ি যাই, তারপর আমার কাছ থেকে টাকা নিয়ে কিনে দেবো। রাতের মন খারাপকে আরো বাড়িয়ে দিয়ে সন্ধ্যা ঠোঁট উল্টে কান্না করে দিল। অভিমান ভর্তি মুখে বলল, আমি চাইলে তোমার কাছে থাকে না, লাগবে না আমার কিছু, থাকি না তোমার সাথে, যাও। সন্ধ্যার রাগ ভাঙাতে আম্মুকে নিয়ে শাড়ি কিনে এনেছিল রাত, কিন্তু সন্ধ্যা অভিমান দেখে সেটা আর নেয়নি। সেদিনের পর থেকে রাত সবসময় পকেট ভর্তি টাকা রেখেছে, কিন্তু কখনো প্রয়োজন পড়েনি। রাত টাকাগুলো চোখের সামনে ধরে মনে মনে বলল, বিয়ে যেভাবেই হোক, তোকে তোর সাপ কাপড়ে পেঁচিয়ে কোণে সাজাবো। রাতকে থাপ্পড় মারার পর থেকে তিয়ামতি এক অস্থিরতায় ভুগছে, সাথে চাপা কষ্টে বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছে। চোখে অন্ধকার নেমে আসার মতো। রাত শেষ হতে চলল, অথচ অস্থিরতা কাটিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না সে। এই কেমন যন্ত্রণা! তিয়ামতির বুককে হাঁসফাঁস কমাতে একটা ঘুমের ট্যাবলেট খেয়ে নিল। চোখে ঘুমের আধার নেমে আসতেই চোখ বন্ধ করে নিয়েছে। বেশ কিছুক্ষণ কেটে যেতে তীক্ষ্ণ ভুর ভুর শব্দ কানে বাজছে। এমন তীব্র শব্দে তিয়ামতি বিছানা ছেড়ে উঠে পড়ল। শব্দানুসরণ পা চালিয়ে রান্নাঘরে এগুচ্ছে। অন্ধকারে কারো ছায়া দেখে তার চমকানো উচিত, কিন্তু সে ভয়ে চিৎকার না করে স্বাভাবিক গলায় বলল, লিট ভাইয়া। তিয়ামতির ডাকে হৃদ ব্লেন্ডারের শব্দ বন্ধ করে দিয়েছে। ঢাকনা খুলে একটা গ্লাস নিয়ে তাতে তরল কিছু ঢালল। তিয়ামতি কয়েক কদম এগিয়ে এসে বলল, তুমি কি করছো? শরবত বানাচ্ছি। শরবত? তোর ফেলে দেওয়া ঔষধের শরবত। হৃদের কথায় তিয়ামতি হতবাক। চোখ দুটো রসগোল্লার মতো ভীতি রসে ডুব দিয়ে রয়েছে। চোখের দৃষ্টি পিছু ঘুরে থাকা হৃদের পিঠের উপর। হাতের নড়াচড়ার জন্য কাঁধ একবার এদিক ওদিক কাত হয়ে যাচ্ছে হৃদের। সেই নড়ে ওঠা পিঠটা ভেদ করে তিয়ামতির হৃদের সর্বকার্যকর্ম দেখতে পারছে। এমনভাবেই দৃষ্টি স্থির। হৃদ নিজের কাজ সম্পন্ন করে ডান পাশটা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, ঠোঁটে হাসির রেখা, চোখে দুষ্টু চাহনি। হৃদ পা চালিয়ে তিয়ামতির দিকে এগিয়ে আসছে। তিয়ামতির স্থির দৃষ্টি এবার চঞ্চলতায় রূপ নিয়েছে। একবার হৃদের দিকে তাকিয়ে তো আরেকবার হৃদের হাতের মধ্যে বন্দি গ্লাসটার দিকে পড়ছে। তিয়ামতি কম্পিত গলায় বলল, লিট ভাইয়া। তিয়ামতি তার পেটের ভেতরে চাপা পড়ে থাকা শব্দ ভান্ডার থেকে আর একটা শব্দ বের করতে পারেনি। আঁখি দুটো নিমিলিত করে নিয়েছে। দু হাতে মুখটাও বন্ধ করে এক চাপা ভয়ে নাকটা বন্ধ করে নেওয়ার প্রচেষ্টায় আছে। বিয়ে করা স্বামীকে ভাইয়া বলিস? তোর কি লজ্জা শরম কিছু নেই রে তেল? 2 দিন পর ছেলের বউ আসবে, শেষে দেখা যাবে সে শ্বশুর আব্বা না ডেকে শ্বশুর মামা ডাকা শুরু করে দিয়েছে। আপনি তো শ্বশুর হবার আগে মামা হয়েই বসে আছেন। আমার ডাকেল তোয়াক্কা খুলবে কি? তিয়ামতির কথা শেষ করতে হৃদ ওর মুখে শরবতের গ্লাসটা চেপে ধরল। হৃদের জোরের সাথে পেরে উঠতে না পেরে তিয়ামতি ঢকঢক করে শরবত খাচ্ছে, আর হৃদের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। কি হয় না হয় সেটা পরের ব্যাপার। তুই যদি আমাকে আরো একবার ভাইয়া বলিস তো আমিও তোকে বোন বলে রাখবো। তোর লজ্জা শরম না থাকলেও আমার আছে। আমি বানাবো বউ আর তুই বানাবি ভাই। কেমন খাপ ছাড়া সম্পর্ক মনে হচ্ছে না? তার থেকে ভালো তুই আমাকে ভাই আর আমি তোকে বোন ডাকবো। আহা, ভাই বোনের সংসার বেশ মিলমিশ লাগবে। হৃদের তাচ্ছিল কথনকে পাত্তা না দিয়েই তিয়ামতিও বলে উঠল, ছোটবেলা থেকেই তো বলে আসছি, হুট করে কিভাবে চেঞ্জ করব? একটা অভ্যাস থেকে আরেকটা অভ্যাস তো লাফিয়ে যাওয়া যায় না।
সময় এলো, একটা ব্যাপার আছে। আর কত সময় নিবি? হ্যাঁ, ছুরি থেকে বুড়ি হয়ে গিয়েছিস, কাঁচা চুলে পাকা রং লাগিয়েছিস, তাও তোর সময় হয়নি? না, হয়নি। এতটা বছর ভাইয়া হিসেবেই তো ছিলেন। ভাইয়া থেকে স্বামী হতে না হতেই দুল দুল করে তালিয়ে দিলেন। আপনি আমার স্বামী, সেটা ফিল করার সময়টুকুও পাইনি। তাহলে ভাইয়াকে কাটবো কিভাবে? তিয়ামতির যুক্তিতে হৃদ বিভ্রান্ত। কি বলবে বুঝে উঠতে না পেরে প্রসঙ্গ পাল্টাতেই আমার ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন? ওর কথা কি একটু শুনতে পারিস না? কাল সকালে নিজে থেকে ওকে কি বলবে তুই চিকিৎসা করাবি, আর সেটা ইউকেতে। না, আমি ওখানে যাব না। কেন? যেখানে আপনি আছেন সেখানে আপনাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতেই পারবো না। দম আটকে মরেই যাব। তিয়ামতির উত্তরে হৃদ কিছু বলল না। কয়েক সেকেন্ড নীরব থেকে আবারও বলল, তাহলে অন্য কোথাও থেকে কর। বাংলাদেশের বাইরে এখন অনেক উন্নত দেশ রয়েছে যেখানে এক্সের বেশ ভালো উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তিয়ামতির চটপট উত্তর, সেখানে আপনার কোনো স্পর্শই নেই, সেখানকার অক্সিজেনে আপনার কোনো গন্ধই নেই, সেখানকার নিঃশ্বাসও আমি নিতেই পারবো না। দম আটকে মরেই যাব। হৃদ এবার কিছুটা বিরক্ত নিয়ে বলল, ওকে, তোর এখানে ওখানে যেহেতু এত সমস্যা, তাহলে নিজের দেশে চিকিৎসাটা তো ঠিক মতো নিবে। সেটা কেন নিচ্ছিস না? ওষুধ কেন খাচ্ছিস না? বাংলাদেশে হয়তো অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো অত্যাধুনিক চিকিৎসা পাবি না, তবুও ডক্টর সীমা তোকে যেভাবে আগলে রেখে স্পেশালি ট্রিট করছে, শুধু ডক্টরই নয়, উনি তো আবেগ দিয়েও তোকে যথেষ্ট বুঝিয়েছে, তবুও কেন তুই বাচ্চাদের মতো করছিস? তিয়ামতি এবার হৃদের বুকে ঝাঁপিয়ে পড়ল, ফুঁপিয়ে উঠে বলল, আমার আপনাকে ছাড়া আর বাঁচতে ইচ্ছে করে না লিট ভাইয়া। আপনাকে ছাড়া এক একটা সেকেন্ড আমার কাছে যুগ যুগ মনে হয়। এত বেঁচে থেকে কি হবে? আমি বলে যেতে চাই, আমার আপনার কাছে যেতে চাই, আপনার স্পর্শে ডুবে যেতে চাই। একাকিত্বে আমাকে মলে ফেলছে। নিশিল হাতের কালো আধার আমাকে খেয়ে ফেলতে চায়। আমার যে খুব ভয় লাগে লিট ভাইয়া। ভয়ে থল থল করে যখন কেঁপে উঠি, তখন আপনার বুকটাকে আমি খুব মিস করি। হৃদ তিয়ামতিকে নিজের বুক থেকে আলগা করলো, ওর চিবুক চেপে ধরে আছে। ওর চোখের সরল চাহনি নিয়ে ধীর গলায় বলল, তাহলে পড়ে আছিস কেন এই নিষ্ঠুর পৃথিবীতে? চলে আয় আমার কাছে। তিয়ামতির সাথে সাথে ছিটকে সরে গেল, কাঠ গলায় বলল, পারবো না। আমি চলে গেলে যে আপনার ছেলেটা একা হয়ে যাবে, খুব একা। ছেলেটা একা হয়ে যাবে, যে কি পৃথিবীতে আমার জন্য আপনার সাথে যুদ্ধ করে মিলিত হয়েছিলাম। আজ তাকে ফেলে দিয়ে আমি কি করে আপনার কাছে যাব? এতটা স্বার্থপর আমি হতে পারবো না লিট ভাইয়া। তিয়ামতির গালটা আবারও চেপে ধরে আছে হৃদ, তবে আগের বারের মতো এবার নরম নয়, শক্ত ছয়। চোখে ফুটে উঠেছে আগুনের ঝলকানি। হাতের চাপটা আর একটু গাঢ় করে কঠিন গলায় বলল, এতই যখন ভালোবাসা, এতই যখন মায়া, এতই যখন দরদ, তাহলে সেই ছেলের গায়ে দাগ বসালে কি করে? বল, কেন মেরেছিস ওকে? তুই জানিস না এতে শুধু ও না, ওর বাবাও কষ্ট পাবে, তবুও কেন মেরেছিস? তোর এই চটা ওর গালের দাগটা এতটাই গভীর করেছে যে ওর হৃদয়েও ক্ষত হয়েছে। বেশ করেছি। ও আপনাকে নিয়ে এমন বলবে কেন? বাবাকে ভালোবাসা আর ছেলেকে ভালোবাসা কি এক হলো? দুটো ভিন্ন রকম ভালোবাসা কি সে এক কাঠগোলায় দাঁড়ালো কিভাবে? তিয়ামতির কথার উত্তরে হৃদ আরো বেশি গর্জে উঠেছে, রাগে মুখটা কেঁপে কেঁপে উঠছে। তিয়ামতিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পাশেই অবস্থান করা ফ্রিজের দিকে নজর পড়েছে তার। তিয়ামতি হৃদের ধাক্কা সামলাতে না পেরে দেওয়ালের সাথে হালকা ধাক্কা খেয়েছে। নিজেকে সামলিয়ে উঠতে না উঠতেই ওর হাত দুটো টেনে নিল হৃদ। তিয়ামতি কিছু বুঝে ওঠার আগেই বরফের টুকরো দিয়ে দুহাত ভর্তি করে দিয়েছে। হৃদের দিকে প্রশ্ন চিহ্ন নিয়ে তাকিয়ে আছে ও। একটু অপেক্ষা কর, সব বুঝে যাবে। সময় যখন সেকেন্ড পেরিয়ে মিনিটে চলছে, তখনই তিয়ামতির হাতের অবস্থা কাহিল। বরফ গলা পানি নিচে পড়লেও বরফ শেষ হচ্ছে না, বরঞ্চ বরফের পাহাড়টা বেড়েই যাচ্ছে। এদিকে অতিরিক্ত ঠান্ডা বহনে তিয়ামতির হাত অবশ হয়ে যাওয়ার উপক্রম। হাতের শীতল ঠান্ডাটা রক্তের সাথে মিশে গিয়ে পুরো শরীর বয়ে যাচ্ছে। অতি গরমে হাতে ফোস্কা পড়ে জানত, কিন্তু অতি ঠান্ডাতেও যে
পরে সেটা এখন টের পাচ্ছে। চোখ বেয়ে নোনা পানির স্রোত চলছে তিয়ামতির। অসহায় চাহনি নিয়ে হৃদের দিকে তাকাতেই দেখে সেখানটায় অন্ধকার জায়গা করে নিয়েছে। কালো অন্ধকারও সে আবছা ভেসে ওঠা তার হৃদ ভাইয়াকে চারপাশে কোথাও দেখতে পাচ্ছে না। ব্যাকুল হয়ে চারপাশটায় চোখ বুলিয়ে খুঁজছে। রান্নাঘর ছেড়ে পুরো বাড়ি তল্লাশি নিল। কোথাও তার ছায়া না পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। লিত ভাইয়া। অন্ধকার রুমে আলো জ্বলে উঠতেই তিয়ামতি চোখ মেলতেই সামনে রাতকে দেখতে পেল। এমন মাঝরাতে স্বপ্ন দেখে প্রায় তার বুক শুকিয়ে আসে। আজও হয়েছে। শুকনো বুকটা কাতর হয়ে গলাকে জানান দিচ্ছে তার পিপাসা পেয়েছে। গলায় হাত পড়তেই রাত পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল মায়ের দিকে। তিয়ামতি নিজের তৃষ্ণা মিটিয়ে গ্লাসটা ফেরত দিতে দিতে বলল, তুই এত রাতে এখানে? মায়ের প্রশ্নের উত্তরে রাত কিছু বলল না। মাকে বিছানায় এলিয়ে দিয়ে কম্বলটা চাপিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। তোর মুখটা অমন শুকনো লাগছে কেন রে বাপ? মায়ের এমন মমতাময় প্রশ্নকে এড়িয়ে যেতে পারছে না রাত। মাঝপথে দাঁড়িয়ে রইল। বাহিরে যাওয়ায় দরজা আর মায়ের ঠিক মাঝ বরাবর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এক মন চাইছে অভিমান নিয়ে ছুটে বাইরে চলে যেতে, তো আরেক মন চাইছে সকল অভিমান ভুলে গিয়ে মায়ের বাহু বন্ধনে আটকে যেতে। বুকের ভেতরে চলা হঠাৎ ঝড়ের বেগটা থামাতে হলে এই মুহূর্তে তার মায়ের বাহু বন্ধনটাই যথেষ্ট। রাতে চোখ ভিজে উঠেছে, কিন্তু কেন? মায়ের উপর অভিমানের জন্য নাকি সন্ধ্যার উপর সুপ্ত অভিমানের জন্য? একই সাথে দুটো অভিমানের পাহাড় সে একই সাথে দুটো অভিমানের পাহাড় সে কি করে বইবে? মানুষ দুটোই যে তার শরীরের অভ্যন্তরে বসবাস করা এক কলিজার এপার ওপার। রাত আর স্থির থাকতে পারছে না। চোখের নোনা স্রোতের চলন গতি থামাতে হলে তার পায়ের চলন গতির প্রয়োজন। চোখটা বন্ধ করে দরজার দিকে অগ্রসর হলো সে। ভোরের কাঁচা রোদের গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে সন্ধ্যার। হিমেল বাতাসটাকেও তাড়িয়ে একটা ভ্যাপসা গরম জায়গা করে নিচ্ছে ওর শরীরে। সারা রাত ব্যস্ত গতিতে চলতে থাকা চলমান ফ্যানটা অশীতল বাতাসকে ব্যর্থ হচ্ছে। তার ফলস্বরূপই যেন সন্ধ্যার কপাল পার্শ্বতে বিন্দু বিন্দু ঘামের কণা জমে উঠেছে। সন্ধ্যা গায়ে জড়ানো পাতলা কালো কাঁথাটা সরিয়ে দিয়ে আবারও ঘুমে তলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কানে বাজছে নানান রকম শব্দ। ছোট বাচ্চার কান্না, দু তিনজনের হাসাহাসি শব্দ, আবার নানান কথার ধ্বনি। সন্ধ্যা চট করে উঠে বসল। বিরক্ত নিয়ে কান খাড়া করে আছে। এ বাড়িতে হচ্ছেটা কি? এমন মিশ্র শব্দে সন্ধ্যার মেজাজ বিরক্ত চেপে বসেছে। বিছানা ছেড়ে বাইরে পা পড়তেই ওর কপাল ভ্রুযুগল সহ কুঁচকে উঠল। রাত ভাইয়া উঠো বলছি। ভোরের আজান শুনে সবেই বিছানায় কাত হয়েছিল রাত। সারা রাত চোখের দুপাতা এক পাতাতেও আনতে পারেনি। সন্ধ্যার এমন শক্ত ডাকে ঘুম কাতুরে কণ্ঠে বলল, একটু ঘুমোতে দে না, খুব ক্লান্ত লাগছে। সন্ধ্যার ডাকার প্রয়োজন মনে করলো না। সোজা পেটের দুদিকে দুপা ভর দিয়ে রাতের দিকে ঝুঁকে দাঁড়িয়েছে। বিছানার সাথে অসাড় হয়ে পড়ে থাকা হাত দুটো ধরে সন্ধ্যার দিকে টেনে রাতকে বসিয়ে দিল। গরম মেজাজে বলল, এক রাতের মধ্যে শুনলাম বাড়িটাকে পার্ক বানিয়ে ফেলেছো। ক্লান্ত তো হওয়ারই কথা। কে বলেছে এগুলো করতে? সন্ধ্যার বাচন ভঙ্গিটা গোগ্রাসে গিলছে রাত। আবারও চোখ দিয়ে অপলক চেয়ে আছে। কিছু বলবে নাকি তোমাকে পানিতে চুবাবো? রাখলে তোকে বউ লাগে। রাতের ভারী কণ্ঠে সন্ধ্যার রাগ সব পানি। মনে হচ্ছে রাতের মাথায় ঢালতে চাওয়া সবটা পানি নিজের মধ্যে পড়েছে। এত রাগের কি আছে? এবারে মেয়ের বিয়ে একটু খাওয়াতে হবে না? হাতের কাছে যাদের পেয়েছে তাদেরকে ধরে এনেছে। তোর তো অন্যের বউ সাজার খুব তাড়া। সন্ধ্যা ভ্রু উঁচিয়ে তাকাতে রাত বিড়বিড় করে বলল, ওই তো শানের বউ হওয়ার তারা, তাই তো বললাম। সন্ধ্যা বিছানা ছেড়ে নিচে নেমে বলল, আমার এসব আধিক্যতা চাই না। তুমি কাজী ডাকো, আমি কবুল বলে বাপের বাড়ি ছাড়বো। রাত সন্ধ্যার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তোরা তো তারা কিসের রে? আমি কি তোর চেয়ে অপূর্ণ রেখেছে? তুই যা চাচ্ছিস তাই তো হচ্ছে। শুধু একটু গুছিয়ে দিচ্ছে। একটু সবর কর। আজকে হলুদের ছোঁয়া লাগা, কাল হয় কবুল বলিস। এত সাজের দরকার নেই। আমি আজকেই। প্লিজ শেষ বেলা আমার ইচ্ছেটা রাখ। সন্ধ্যা কিছু বলতে চেয়েও বলল না। চোখ পাকিয়ে বেরিয়ে এলো। সন্ধ্যা চলতি পথের দিকে তাকিয়ে রয়েছে রাত। অন্তমনের অন্তকণ্ঠে চাপা অভিমানের সুর। চাইছি তোকে খুব করে, বেশি যাবো ভালো, চুপ করে।
দলে দলে মেহমান এসে হাজির হচ্ছে বিয়ে বাড়িতে। চারপাশের হলুদের মেলা। বাচ্চা থেকে শুরু করে মাঝবয়সী মায়েরা হলুদ সাজে সজ্জিত করে নিয়েছে নিজেকে। চারপাশে কাঁচা হলুদ আর বাটা মেহেদির গন্ধে মই মই করছে। রাত সন্ধ্যার হলুদ সন্ধ্যা সাজাতে ব্যস্ত। পেছন থেকে তিয়ামতির ভারী কণ্ঠ, কি হচ্ছে এসব? রাত, তুই কি এবার সত্যি সত্যি পাগল হয়ে গেলি? মায়ের কণ্ঠ কর্ণপাত করছেই না রাত। নিজের কাজে গভীর মনোনিবেশে। তুই চাচ্ছিসটা কি? আমাকে একটু বলবি? তোর কর্মকাণ্ডে তো আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। রাত এবার মায়ের দিকে ঘুরে তাকালো, কিন্তু কিছু না বলে সামনে হাঁটা ধরেছে। তিয়ামতিও নিজের ছেলের পিঠ ধরেছে, পায়ের সাথে তাল মিলিয়ে কথার ধোয়া ছাড়ছে। কথা বলবি না তো? না বললি তাতে আমার কি? তোর কি মনে হয় আমি তোর সাথে কথা বলার জন্য ব্যাকুল? আমি কথার গাছ? রাত পথের বাঘ খুলল, তিয়ামতিও ঘুরেছে। রাস্তার পাশে লাইটিং ঠিক আছে কিনা তা পরীক্ষা করছে। একটু রেগে গিয়ে চড় মেরেছি বলে আমাকে শাস্তি দিচ্ছিস তো? দে, আমি তো তোদের বাপ ছেলে শাস্তি নেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলাম। একজন স্বপ্নে এসে রাগ দেখাচ্ছে, তো আরেকজন এখানে। রাত মায়ের দিকে কপাল কুঁচকে তাকালো, সাথে সাথে তিয়ামতি নিজের দু হাত ওর দিকে মেলে ধরে বলল, তোকে মেরেছি বলেই তোর বাপ এসে আমার হাতে ফোসকা ফেলে দিয়ে গিয়েছে। বাপ ছেলে দুটাই স্বার্থপর, নিজের যা ইচ্ছে তাই করবে। আমার দিকটা ভাবার কোনো সময়ই নেই। এই পৃথিবীতে আমার ব্যথা দেখার কেউই নেই। রাত হাতের দিকে নিবিড়ভাবে চেয়ে আছে। সাদা ফকফকাত আলুতে আড়াআড়ি ঘনরেখা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। তিয়ামতি রাতের অবস্থা বুঝতে পেরে নিজের হাত দুটো সরিয়ে ন্যাকা কণ্ঠে সুর তুলল, দেখতে পারছিস না তো? পারবিও না। তোদের তো আমার ব্যথা দেখার সময় চোখই নেই। বেশ করেছি আমি ওষুধ খাইনি, আর খাবোও না। তোদের বাপ ছেলের পাগলামিতে আমি অতিষ্ঠ। এবার গভীর ঘুমে চোখ বুঝে বিদায় নিব, তাতে যদি তোরা শান্তি পাস। তিয়ামতি নিজের কথা শেষ করে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরেছে। রাত মায়ের উল্টো রাগ ভাঙাবে না। ওনার না মুখকে হ্যাঁ বানাতে হলে এতটুকু ধৈর্য তাকে ধরতেই হবে। সন্ধ্যার হলুদ সন্ধ্যা শেষ হয়ে গিয়েছে। চারপাশের আলোর রশ্মি কমে এসেছে, মানুষের হই হট্টগোল কমে নিস্তব্ধতা নেমে এসেছে। সারা রাত হাসি তামাশা নাচ গান শেষ করে ক্লান্ত শরীর নিয়ে কেউ কেউ বাড়ি ফিরেছে, কেউ কেউ এ বাড়িতে জায়গা দখলে শুয়ে পড়েছে। সন্ধ্যা হলুদ ধুয়ে গোসল ছেড়ে পাতলা সুতির শাড়ি পরে মায়ের রুম থেকে বেরোলো। পুরো বাড়িতে আনাচে কানাচে সে রাতকে খুঁজে পায়নি। সেই যে সকালবেলা তার রুমে কথা হয়েছিল, তারপর আর দেখা পায়নি সন্ধ্যা। মানুষটা গেল কই? নিজেই এত কিছুর আয়োজন করলো, আবার নিজেই নিজেকে সব কিছু থেকে আড়াল করে রেখেছে। তাহলে কি প্রয়োজন ছিল এগুলোর? একটু হলুদ ছোঁয়াতেও তো আসলো না। আমি যে তার হলুদের স্পর্শ নেওয়ার অপেক্ষায় ছিলাম, তা কি সে বুঝিনি? কপালে নানা চিন্তার ভাঁজ নিয়ে সিঁড়িতে পা রেখেছে সন্ধ্যা। বাড়িতেই আছে, ভেতরে নেই মানে ছাদে আছে। ভেজা চুলে মোড়ানো সাদা টাওয়ালটা খুলে নিয়েছে সন্ধ্যা। দু একটা বাড়ি মেরে সিঁড়ির ধারে টাওয়ালটা রেখে দিল। শাড়ির কুচিতে বারবার পা আটকে যাচ্ছে তার। বিরক্তি ভর্তি নিঃশ্বাস ছেড়ে দুহাতে শাড়ি উঁচু করে দ্রুত উপরে উঠে যাচ্ছে। ছাদের একপাশে হাঁটতে হাঁটতে সন্ধ্যা চেঁচিয়ে উঠল, রাত ভাইয়া, তুমি কোন পাশে? এত অন্ধকার কেন? আজ দেখি আকাশে তারার বদলে মেঘেরা মেলা বসিয়েছে। সন্ধ্যা নিজের কথা শেষ করতেই ধপার শব্দে দরজা লাগানোর শব্দ। কিছুটা ছিটকে ওঠে সন্ধ্যা। ভয় ভয় নিয়ে চারপাশে আরেকবার চোখ বুলালো। রাতের কোনো দেখা না পেয়ে চোখ বন্ধ করে সিঁড়ির দিকে দৌড় দিতে ফুলের টবের সাথে পা লেগে গিয়েছে। হোম রেখে একদম রাতের উপর পড়েছে। সন্ধ্যা বন্ধ চোখ মেলে আশ্বাসের সুরে বলল, আল্লাহ, তুমি? আমি তো ভাবলাম কোনো ভূতের উপর পড়েছি। কোথায় ছিলে তুমি? সন্ধ্যার প্রশ্নের উত্তরে রাত কিছু বলছে না। পুরো দৃষ্টি সন্ধ্যার মুখে। ভেজা চুলগুলো একধার দিয়ে ওর গাল, নাক, ঠোঁট, এমনকি গলায়ও লেপটে আছে। রাত আনমনে সেগুলো সরিয়ে দিচ্ছে। সন্ধ্যার হাত তখন ওর রাতের টি শার্টের বুকের দিকটা খামচে ধরে আছে। সন্ধ্যার গোলাপি আভায় ফুটে থাকা মুখটাতে রাত নিজের হলদে মাখা হাতটা দিয়ে হলদে আভায় মাখিয়ে দিল। ওর হাত দুটো নিজের বুক থেকে ছাড়িয়ে পিছু ঘুরিয়ে নিয়েছে। পেছনে পড়ে থাকা চুলগুলো সামনে ফেলে দিয়ে ঘাড়েও হলুদ মেখে দিচ্ছে। সন্ধ্যা নিজেকে গুটিয়ে নিয়ে সরে যেতে চাইলে ওকে আবারও নিজের দিকে ঘোরালো রাত। সন্ধ্যা নিজের লজ্জা দৃষ্টি রাতের দিকে ফেলতে পারছে না।
মাথাটা কিছুটা সামনে নামিয়ে মেঝেতে দৃষ্টিপাত করে। নিচু স্বরে রাতকে কিছু বলতে যাবে তার আগেই ওর কাঁধে বিছিয়ে থাকা শাড়ির আঁচলে হাত পড়েছে রাতের। আচমকা টানে শাড়ির আঁচল নিচে ফেলে দিল। সন্ধ্যা অবাক হওয়ার সময়টুকু না দিয়েই নিজের দু হাত বুকের উপর আড়াআড়ি পেতে পড়ল। রাত ভাইয়া, কি করলে এটা? সন্ধ্যার নিচু স্বরের প্রশ্ন আগলে রাখেনি রাতের কর্ণদয়, বাতাসে ছুঁড়ে ফেলে দিয়েছে। সন্ধ্যার বুঝে আসা দৃষ্টিতে নিজের আনমোলা দৃষ্টির ভাব বিনিময় করার মাঝে নিচু হয়ে বসেছে। বাহাতে সন্ধ্যার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। সন্ধ্যা থমকে থাকা বল প্রয়োগে বলল, কি করছো? সন্ধ্যা টেনে আসা সুরের প্রশ্নে রাত চুপ। গভীর নয়ন তখনও সন্ধ্যার পেটে। হলদেটে পেটটাতে নিজের ডান হাতের 5 আঙুল বিছিয়ে নিয়েছে। হাতে লেগে থাকা সবটা হলুদ মেখে যাচ্ছে। নদীর আঁকা বাঁকা পানির স্রোতের মতো রাতের হাতও বয়ে যাচ্ছে। ধীর গতিতে পেটের নাভিমূল ছেড়ে গলা এসে থমকে গেল। সন্ধ্যার বন্ধ চোখের পাতা কাঁপছে। নাকের পাতার সাথে সাথে শুকনো হলদের ঠোঁটজোড়াও কাঁপছে। গাঢ় টানের ঘন শ্বাস নেওয়ায় গলার বিউটি হারের মধ্যবর্তী গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। এই গভীর গর্তই তো এই ভরা গর্ত। রাত বেশ কিছুক্ষণ গভীর গর্ত আর ভরা গর্ত উপভোগ করলো।